প্রিন্সের ঘুম ভেঙে গেল। নিজেকে ফ্লোরে দেখে সাথে সাথে মাথায় রাগ চেপে যায়। এই মেয়ের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। তাকে এই প্রিন্স মাহমুদকে ধাক্কা দেয়, কতটা স্পর্ধা হলে এমন করে। কথাটা ভেবে ফ্লোর থেকে উঠে প্রিন্স মেহেকের দিকে তেড়ে এসে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে প্রিন্স মাহমুদকে ধাক্কা দেওয়ার? আর তুমি কেমন স্ত্রী যে বিয়ের একদিন হতে না হতেই স্বামীকে বিছানা থেকে ফেলে দাও? কমন সেন্স বলতে কিছু নেই? এই তোমার পরিবারের শিক্ষা? এদিকে মেহেকের ঘুমের রেশ কাটায় আগে ওর বুকে এই লোকটির মাথা দেখে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে মাথা চেপে ধরেছিল। আসলে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মেহেকের মাথা থেকে কালকে ওর বিয়ে হয়েছে এবং এখন স্বামীর বাড়িতে আছে তা মাথা থেকেই বের হয়ে যায়। তাই তো কিছু চিন্তা না করে ধাক্কা দেয়। কিন্তু প্রিন্সের মুখে স্বামী কথাটা শুনে একে একে বিয়ে, তারপরে বাড়িতে আসার এবং কালকে রাতের ঘটনা মনে পড়ছে। বিশেষ করে গতকাল রাতের কথা মনে পড়ায় ওর হাসফাস লাগছে। মেহেক ভাবে লোকটাকে বলতে হবে কালকে রাতের ঘটনাটা, তারপরে হত্যাকারী শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন নিরাপরাধ মানুষকে জানোয়ারের মতো হত্যা করেছে। মেহেকের চোখের সামনে দুর্বৃত্তটি যে করেই হোক এমন জঘন্য অপরাধীকে শাস্তি দিতে হবে। দরকার হলে হত্যাকারীর বিরুদ্ধে মেহেক সাক্ষী দিবে। এতক্ষণ মেহেক মাথা চেপে বিছানার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। মেহেক মনে মনে বলল, ইস, এটা আমি কি করলাম? ওনাকে ধাক্কা দেয়া ঠিক হয়নি। হত্যাকারীর কথা ওনাকে বলার আগে অবশ্যই সরি বলতে হবে। কথাটা ভেবেই মেহেক প্রিন্সের দিকে তাকায়। তাকিয়ে ভয়ে জমে যায়। এটা কি করে সম্ভব? বাবা শেষ পর্যন্ত তাকে এমন দুর্ধর্ষ খুনির সাথে বিয়ে দিল। মেহেক ভয়ে থরথর করে কাঁপছিল প্রিন্সকে দেখে। এদিকে প্রিন্স মেহেকের কাছে এসে বলল, আজকে প্রথম বলে ক্ষমা করলাম, তবে এরপর এমন হলে তোমার কি অবস্থা করবো তা কল্পনাও করতে পারবে না। আমাকে রাগালে তোমার জন্য তা ভালো হবে না। এদিকে মেহেকের মনে হচ্ছে খুনিটার থেকে ওকে যে করেই হোক পালাতে হবে। কথাটা ভাবা মাত্রই মেহেক প্রিন্সকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড় দিল। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে তার পিছনে না গিয়ে ওখানে দাঁড়িয়ে রহস্যময় মুচকি হাসি হাসছে। অন্যদিকে মেহেক প্রিন্সকে ধাক্কা দেওয়ার পর যান জীবন দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। ওর মাথায় একটাই চিন্তা, এই বাড়িতে থেকে বের হতে হবে। মেহেককে দৌড়ে মেন দরজার দিকে যেতে নিলে সে সময় জন নিচে ছিল। জন মেহেকের সামনে দাঁড়িয়ে ওকে যেতে বাধা দেয়। আজকে মেহেকের মাথায় পালানোর ভূত চেপেছে। তাই তো জনকে তোয়াক্কা না করে মেহেক জনকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর এক মুহূর্ত দেরি না করে আবারও দৌড়াতে শুরু করে। মেহেক প্রাণপণে চেষ্টা করছে এখান থেকে বের হতে। একবার এখান থেকে বের হতে পারলে এই লোককে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বে। এদিকে জন বসের ভয়ে মেহেককে ধরেনি, কারণ ওদের বস গতকাল রাতেই সবাইকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মেহেক যত যাই করুক না কেন, কিন্তু তারপরও তার স্ত্রীর গায়ে যেন কোনো পুরুষ হাত না লাগায়। ওর স্ত্রীর শরীরে অন্য কোনো পুরুষ টাচ করলে তার শাস্তি ভয়াবহ হবে। যেহেতু এই বাড়িতে 50 জনের মতো নারী গার্ড আছে আর সবাই ট্রেনিং প্রাপ্ত, তাই দরকার হলে মেহেকের ছোট বড় সব বিষয় তারা খেয়াল রাখবে। জন ভাবছে রিটা বাজারে গেছে, নাহলে ম্যাম দরজার বাইরে পা রাখতে পারতো না। আর সে ইচ্ছে করে ম্যামকে আটকাতে পারতো, কিন্তু নেহাত বসের হুকুম নেই, সেজন্য ম্যামকে ধরেনি। এদিকে মেহেক বাহিরে আসা মাত্রই বিকট শব্দে সাইরেন বেজে ওঠে। বিকট শব্দ শুনে মেহেক চমকে যায়, কান চেপে ভাবে এটা আবার কেমন শব্দ। মেহেক তো আজ জানে না প্রিন্সের গুহাতে কেউ নিজের ইচ্ছায় ঢুকতে ও বেরোতে পারে না। এই বাড়িতে প্রতিটা কোনায় কোনায় রহস্য লুকিয়ে আছে। এখান থেকে কেউ পালাতে চেষ্টা করলে সাইরেন সংকেত বেজে ওঠে, যেমন এখন বাজছে। মেহেক সাইরেনের শব্দ শুনে কিছুক্ষণের জন্য থমকে গেলেও পালানোর কথা মনে পড়তেই দূর থেকে গেটের দিকে তাকিয়ে চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠছে। মেহেক গেটের দিকে তাকিয়ে গেটকে এই মুহূর্তে নিজের লক্ষ্য ভেবে প্রাণপণে দৌড় দিল। মেহেক গেটের কাছাকাছি আসার আগে ওর চারিদিক থেকে গার্ডরা এসে ওকে ঘেরাও করে ফেলল। মেহেক চারিদিকে তাকিয়ে এতগুলো মানুষকে একসাথে দেখে অবাক হয়ে যায়। কালো স্যুট পরা প্রায় 200 মতো লোক ওকে ঘেরাও করেছে, এর মধ্যে অনেকগুলো মেয়েও আছে। ছেলে গার্ডগুলো ওর থেকে দূরত্ব বজায় রেখে ওকে ঘিরে রেখেছে, আর মেয়েগুলো ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে। মেহেক তা দেখে কিছুটা আতঙ্কিত হচ্ছে। গার্ডদের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলছে আর ভাবছে, গতকাল রাতেও তো এখানে এত লোক ছিল না। চারদিকে কেমন মানব শূন্যতা মনে হচ্ছিল। তাহলে এরা হঠাৎ কোথা থেকে এলো? আর কিছুক্ষণ আগেও তো এখানে মানুষের চিহ্ন ছিল না। না, আর কিছু ভাবতে পারছি না। আমি মনে হয় এখানে থাকলে পাগল হয়ে যাব। মেহেক যখন এসব ভাবছিল সে সময় দুজন মেয়ে গার্ড ওর পাশে এসে ওকে দুপাশ থেকে চেপে ধরে বলল, ম্যাম, ভিতরে চলুন। মেহেক ওদের কাছ থেকে নিজেকে ছাড়াতে ছোটাছুটি করছে, পা দিয়ে ওদের লাথি মারতে চেষ্টা করছে আর বলছে, ছাড়ো আমায়, ভালো হবে না বল।
আমাকে যেতে দাও। মেয়ে গার্ডগুলো ওর এমন বিহেভিয়ার দেখে মেহেকের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনি আমাদের শক্তির সাথে পারবেন না, তাই এমন না করেই চুপচাপ ভিতরে চলুন। আর আপনি আমাদের বসের ওয়াইফ, সেই জন্য এতক্ষণ ধরে অক্ষত আছে, না হলে এতক্ষণ নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারাতেন। মেয়েগুলো কথাটা বলে মেহেককে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর নিয়ে গেল। এদিকে প্রিন্স ড্রয়িং রুমে সোফার উপর পায়ের উপর পা তুলে গম্ভীরভাবে বসে আছে। এই বাড়িতে বিশাল ড্রয়িং রুম, সেখানে 2 সেট সোফা রাখা আছে। তার মধ্যে বড়সড় একটা সিঙ্গেল সোফা মাঝে রাখা আছে, যেটা দেখতে সিংহাসনের মতো। সোফাটাতে সোনা ও রূপা দিয়ে কারুকাজ করার ফলে আকর্ষণীয় আলাদা লাগে। এটাতেই বসে আছে প্রিন্স। এই সোফাটাতে বসার একমাত্র অধিকার প্রিন্স মাহমুদের। এখানে বসলে তাকে রাজাদের মতো লাগে। তাছাড়া ড্রয়িং রুমের আরেকটা সৌন্দর্য হচ্ছে প্রিন্স মাহমুদের সোফার পাশে হিংস্র সিংহের মূর্তি, যার প্রথম দর্শনে অনেকেই ভয় পায়। আর যারা প্রিন্স মাহমুদকে চিনে তারা ভাবেন কোনটা বেশি হিংস্র, প্রিন্স মাহমুদ নাকি সিংহ। এছাড়া বিদেশ থেকে আনা দুটো দামি দামি শোপিস তো আছে, যা দিয়ে বাড়ি সাজানো হয়েছে। ড্রয়িং রুমের পাশে লন আছে, যেখান দিয়ে বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। বাড়ির পেছনে প্রিন্স মাহমুদ তার গার্ডদের থাকার জন্য আলাদা করে কোয়ার্টার করে দিয়েছে। এখানে 2 বিঘা জমি নিয়ে প্রিন্স মাহমুদের সাম্রাজ্য গড়ে তুলেছে। এটা ছাড়া প্রিন্সের আরও কয়েকটি বাড়ি রয়েছে, তবে সেসব বাড়িতেও প্রিন্স মাহমুদ থাকেন না। বছরে ইচ্ছে হলে 2-1 বার বেড়াতে যায়। প্রিন্সের কোলাহল পছন্দ নয়, সে নির্জনতা বেশি ভালোবাসে। এই বাড়িতে প্রিন্সের থাকা হয় বেশি, কারণ এই বাড়িটা যথেষ্ট নির্জন এবং বাড়ির বাহিরে আশেপাশে জায়গায় কোলাহল নেই বললেই চলে। আর এখানে প্রিন্স তার থাকার জন্য এবং তার কাজকর্ম নির্বিঘ্নে করতে সব রকম ব্যবস্থাই করেছে। প্রিন্স মাহমুদ নিজের ছায়াকে বিশ্বাস করেন না, তাই তো সবার উপরে নজর রাখতে বাড়ির প্রতিটা কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগিয়েছে। লন, বাগান, গেট ও পিছন সাইড পর্যন্ত সিসি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে। তবে তা এমনভাবে লাগানো হয়েছে যার কথা সে ছাড়া আর কেউ জানে না। এমনকি রানা, যে প্রিন্সের বিশ্বস্ত, সেও জানে না। আর সিসি ক্যামেরা কেউ কোনোভাবে জানতে পারলেও কোথায় কোথায় আছে তা খুঁজে বের করতে পারবে না। তবে প্রিন্স যখন মানুষকে হত্যা করে বা শাস্তি দেয়, সেই সময় ক্যামেরাগুলো বন্ধ থাকে। সে চায় না তার কাজের কোনো সাক্ষী থাকুক। প্রিন্স ড্রয়িং রুমে বসে মেহেকের বাহিরে গার্ডের সাথে করা কর্মকাণ্ডগুলো মনোযোগ দিয়ে মোবাইলে দেখছে, আর রাগে চোখ ও মুখ লাল টকটকে হচ্ছে। এদিকে মেয়ে গার্ডগুলো মেহেককে প্রিন্সের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। মেহেককে প্রিন্স এর সামনে দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে গার্ডদের উদ্দেশ্যে বলে, গো ফার্স্ট। বসের হুকুম পেয়ে সবাই ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে প্রিন্স মেহেকের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। মেহেক হঠাৎ থাপ্পড় খাওয়ার কারণে নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। প্রিন্স ওকে ফ্লোর থেকে তুলে গলা চেপে ধরে বলল, খুব সাহস, তাই না? আমাকে ধাক্কা দেয়া, তাও আবার 1 বার নয় 2 বার। আমার ওয়াইফ হয়ে পালানোর চেষ্টা করিস, তোকে তো আজকে মেরেই ফেলবো। কথাটা বলেই মেহেকের গলায় চাপ বাড়িয়ে দিল। মেহেকের মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন হাঁসফাঁস লাগছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই লোকটা আজ তাকে মেরেই ফেলবে। এই জীবনে আর তার বোনকে দেখা হবে না। আমাকে ছাড়া মনটার কি হবে আল্লাহ? বাবা নামের অমানুষটা ওকে বাঁচতে দেবে তো? কথাটা ভেবে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। এদিকে প্রিন্সের চোখ মেহেকের ঠোঁটের পাশে তিলের দিকে যায়। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ তার হাতে পানির ফোঁটা পড়ায় চমকে মেহেকের চোখের দিকে তাকায়। তাকিয়ে দেখে চোখ ভিজা। দেখে বুঝতে পারে মেহেকের কষ্ট হচ্ছে। কথাটা মাথায় আসা মাত্রই মেহেকের গলা থেকে হাত সরিয়ে নেয়। মেহেক চোখ বুজেছিল, হঠাৎ গলায় চাপ বন্ধ হওয়াতে চোখ খুলে বুঝতে পারে গলা থেকে প্রিন্স হাত সরিয়ে নিয়েছে। তবে গলা জোরে চেপে ধরায় কাশতে শুরু করে। কাশির শব্দে প্রিন্সের ধ্যান ভাঙে। টেবিল থেকে পানি এনে মেহেককে দেয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে বড় দরকার ছিল। মেহেক প্রিন্সের হাত থেকে পানি নিয়ে গলা ভেজায়। তারপর কিছুক্ষণ দম নিয়ে বলল, আপনি কি ভাবছেন আমাকে আটকে রাখলে কেউ জানতে পারবে না? আপনি একটা হিংস্র খুনি, যে মানুষকে হাসতে হাসতে অমানবিকভাবে হত্যা করে। তাহলে আপনি ভুল ভাবছেন। আমি পুলিশকে ফোন করে আপনার নামে কেস করব, তারপর আব্বুকে কল করে আপনার আসল রূপের কথা জানাবো। মেহেকের কথা শুনে প্রিন্স মাহমুদ ওকে থামিয়ে বলল, ওয়েট ওয়েট ওয়েট, আমি থাকতে তুমি এত কষ্ট করবে তা হতে পারে? আমি এখনই পুলিশকে ফোন করে এখানে আসতে বলছি, তারপর তোমার যা অভিযোগ সব বলবে। ওকে? কথাটা বলে প্রিন্স মাহমুদ পুলিশকে ফোন করে এমার্জেন্সি এখানে আসতে বলল। দুপুরে
আপু তুমি এত ভালো কেন? ইস, আমার বিশ্বাসই হচ্ছে না এখন থেকে আমি এখানে তোমার কাছে থাকবো। মুনের কথা শুনে প্রিন্স মুচকি হেসে বলল, লিটল অ্যাঞ্জেল, এখন থেকে তুমি এখানেই থাকবে। তোমার যা লাগবে একবার বলবে, সব তোমার সামনে হাজির হয়ে যাবে। কথাটা বলে মেহেকের দিকে তাকিয়ে প্রিন্স চোখ টিপে বলল। ঠিক বলছি না বউ? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে, তারপর শুকনো ঢোক গিলল। মেহেক মনে মনে ভাবছে এই রাক্ষসের হাত থেকে বোনকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? যে বোনকে বাঁচাতে বিয়ে নামক সম্পর্কে জড়িয়েছে, এখন সেই সম্পর্কই ওর বোনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সকালে কি ভেবেছিল, এখন ওর সাথে কি হচ্ছে? তখন যদি একবার বুঝতে পারতো পুলিশ এলে সব বদলে যাবে, তাহলে কথাগুলো বলে বোকামি করতো না। আজকের বোকামির জন্য ছোট বোনের প্রাণ সংশয়ে দেখা দিয়েছে, এটা ভাবলে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে। মেহেক খাবার টেবিলে বসে সকালের কথা ভাবছে। প্রিন্সের ফোন পেয়ে আধা ঘন্টার মাঝে বাসায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এখানে এসে হাজির হয়। বাসায় পুলিশকে দেখে মেহেক খুশিতে আত্মহারা হয়ে যায়। এখান থেকে মুক্তি পাবে, বোনের কাছে যাবে এটা ভেবে। আর যাওয়ার আগে অবশ্যই প্রিন্স নামের মানুষটা কতটা ভয়ঙ্কর পুলিশকে তা জানাতে এবং শাস্তি দিতে পারবে তাতেই খুশি। কিন্তু মেহেক হয়তো এটা জানে না, অপরাধীরা কখনো জেনে বুঝে নিজের ক্ষতি করে না। আর তাছাড়া খুনিরা কখনো কি নিজে সেধে পুলিশকে ফোন করে আসতে বলে? সেই সময় ওর মাথায় এই কথাগুলো একবারও আসেনি। তাই তো পুলিশ অফিসারকে দেখে মেহেক গতকালের রাতের কাহিনী এক এক করে বলে। এটাও বলতে ভুলে না তাকে প্রিন্স এখানে আটকে রেখেছে, এখান থেকে যেতে দিচ্ছে না। পুলিশ অফিসার মেহেকের কথা শুনে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স ইশারায় অফিসারকে মেহেক কি বলে তা শুনতে বলে, তবে তাদের ইশারায় কিছুই মেহেক বুঝতে পারেননি। অফিসার মেহেকের কথা শুনে বলল, আচ্ছা, আপনার কথা অনুযায়ী জনাব প্রিন্স মাহমুদ একজন হিংস্র মানুষ। গতকাল রাতে সে একজনকে নৃশংসভাবে খুন করেছে। লোকটা অর্ধমৃত্যু অবস্থা থাকা সত্ত্বেও তার উপরে দয়া না দেখিয়ে হাত কেটে পেলে ও ছুরি দিয়ে হৃদয় থেকে পেট পর্যন্ত ফেটে কলিজা বের করে, এবং তিনি শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, কুকুর দিয়ে লোকটার হাত ও কলিজা খাওয়া। এটাই তো? মেহেক অফিসারের কথা শুনে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। অফিসার মেহেককে মাথা ঝাঁকানো দেখে বলল, আচ্ছা, যেহেতু গতকাল বেশ রাতে খুন করা হয়েছে, তাহলে সেই সময় আপনি এখানে কি করছিলেন? আর যেখানে খুন হয়েছে আপনার ভাষ্যমতে জায়গাটা বড় কিছু গাছ ছাড়া এমনিতে ফাঁকা ও পরিষ্কার ছিল, যার জন্য আপনি সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তাহলে নিশ্চয়ই আপনার কাছে এই খুনের কোনো প্রমাণ আছে। আর যেখানে খুন হয়েছে সেখানে আমাকে নিয়ে চলুন। মেহেক অফিসারের কথা শুনে বলল, একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর কিভাবে দিব? আর হ্যাঁ, আমার কাছে গতকাল রাতের কোনো প্রমাণ নেই, তবে যেখানে খুন হয়েছে সেখানে গেলে কিছু পাওয়া যেতে পারে। তাহলে চলুন, যেখানে খুন হয়েছে সেখানে যাই। মেহেক এই বাড়ির কিছুই চেনে না, তাই তো বাড়ির পেছনে যাওয়ার মতো রাস্তা অনেক খুঁজেও বের করতে পারলো না। মেহেকের অবস্থা দেখে প্রিন্স অফিসারকে বলল, অফিসার, বাড়ির পিছনে যেতে হলে আপনারা আমার সাথে আসুন। কথাটা বলে প্রিন্স বাগান দিয়ে বাড়ির পিছনের দিকে নিয়ে যায়। অবশ্য ড্রয়িং রুম পার হলে লন আছে, সেখান দিয়েও বাড়ির পিছনে যাওয়া যায়, তবে প্রিন্স অফিসারকে নিয়ে সেখান দিয়ে গেল না, বাগান দিয়ে গেছে। এদিকে বাড়ির পিছনে গিয়ে মেহেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এখানে তো শুধু বড় বড় কয়েকটা গাছ ছিল, এছাড়া এখানে আর কিছুই ছিল না। ওপাশে অনেকটা জায়গা গতকাল রাতেও সম্পূর্ণ ফাঁকা ছিল। তাহলে এখানে এত ছোট বড় গাছ কোথা থেকে এলো? তাও একটা দুইটা না, অনেকগুলো গাছ। ছি, এখানে এখন কি নোংরা দেখাচ্ছে, কিন্তু রাতেও তো ঝকঝকে চকচকে দেখাচ্ছিল। আর এখন জায়গাটা দেখে মনে হচ্ছে এক যুগ হয়েছে, এখানে কারো পদচিহ্ন পড়েনি। এদিকে মেহেকের মুখের এক্সপ্রেশন দেখে প্রিন্স মুচকি হাসছে, কারণ এই জায়গায় রহস্য উন্মোচন করা এত সহজ নয়। তার গার্ডেরাও এখনো এই রহস্য খুঁজে বের করতে পারেনি। আর মেহেক তো এখানে এসেছে মাত্র একদিনও হয়নি। এদিকে অফিসার এখানকার অবস্থা দেখে রেগে মেহেককে বলল, এখানে তো আপনার কথা মতো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আপনি হয়তো আমার সময় নষ্ট করেছেন, আর একজন সম্মানিত লোকের সম্মান নষ্ট করেছেন। যেখানে সারা শহর জানে প্রিন্স মাহমুদ একজন ভদ্রলোক, তার নামে এ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নেই, আর আপনি এমন একজন মানুষকে ষড়যন্ত্র করে মিথ্যে বলে পাঠাতে চাচ্ছেন। আমিও বুঝতে পারছি না রাতারাতি এখানকার পরিবেশ বদলে গেল কিভাবে। কিন্তু বিশ্বাস করুন অফিসার, আমি মিথ্যে বলছি না। আমি রাতে নিজে দেখেছি উনি একজনকে হিংস্রভাবে খুন করেছেন। অফিসার মেহেকের উপর রেগে গিয়ে বলল, আপনি একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করাতে এবং আমার মহামূল্যবান সময় নষ্ট করার জন্য আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করছি। চলুন আমার সাথে। প্রিন্স অফিসারের কথা শুনে রেগে বলল, অফিসার, আপনার সাহস হয় কি করে আমার সামনে আমার স্ত্রীকে অ্যারেস্ট করার কথা বলার? প্রিন্সের কথা শুনে অফিসার হতভম্ব হয়ে যায়।
স্যার, উনি আপনার স্ত্রী? প্রিন্স মাহমুদ অফিসারের দিকে তাকিয়ে বলল, মেহেক আমার স্ত্রী, এখন কি এটার প্রমাণ দেখাতে হবে? সি সি স্যার, এমন কথা বলে আমায় লজ্জা দিবেন না। দুঃখিত স্যার। আর ম্যাম, দেখছেন স্যার কেমন লোক? আপনি তার নামে এত বাজে অভিযোগ করলেন, তবুও সে আপনার কিছু হোক তা চাচ্ছে না। স্যার, আপনাকে কতটা ভালোবাসে বুঝতে পারছেন? এদের কথা শুনে মেহেক বোকা হয়ে গেছে। এই লোক তাকে বাঁচাতে চাচ্ছে কেন? তবে যাই হোক, সে এই লোককে ছাড়বে না, দেখে নেবে। কথাটা ভেবে মেহেক অফিসারকে বলল, আপনি অযথাই এর গুণগান গেয়ে যাচ্ছেন। আপনি তাকে যা ভাবছেন মোটে উনি এমন নন। আমার কথাটা একবার বিশ্বাস করুন। অফিসার মেহেকের কথা শুনে প্রিন্সের কাছে এসে মেহেকের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, স্যার, ম্যামের কি আপনাকে নিয়ে কোনো সমস্যা আছে? বারবার আপনার নামে উল্টাপাল্টা কথা বলছে। অফিসারের কথা শুনে প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওর আমাকে নিয়ে কোনো সমস্যা না। আসলে 6 মাস আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কারণেই সমস্যা হচ্ছে। মানে ওর মাঝে মাঝে হ্যালুসিনেশন হয়, যার কারণে অবান্তর এবং কল্পনাকে বাস্তব ভাবে, আর সেটাই বিশ্বাস করে। মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে। এই লোক কিভাবে জানলো 6 মাস আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু তার তো অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়নি। এই লোক তো আমাকে নিয়ে রীতিমতো মিথ্যা বলছে। কথাটা ভেবে মেহেক অফিসারকে কিছু বলতে যাবে, তার আগেই অফিসার তাকে থামিয়ে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, স্যার, এখন আমাকে যেতে হবে। প্রিন্স অফিসারকে যাওয়ার অনুমতি দিলে সে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির পেছন থেকে এসে প্রিন্স ড্রয়িং রুমে বসে ফোনে কিছু করছিল। সেই সময় মেহেক প্রিন্সের সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি পুলিশ অফিসারের কাছে আমাকে নিয়ে মিথ্যে বলেছেন কেন? আমার কোনো হ্যালুসিনেশন হয় না, তবুও এটা কেন বললেন? প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে ফোন কানে নিয়ে বলল, হ্যালো শ্বশুর আব্বা, এটা বলবো ভেবেছেন? তবে সরি মিস্টার সিকান্দার সাহেব, আসলে আমার শ্বশুর হতে আপনাকে আরো পরিশ্রম করতে হবে, কারণ আমি আবার যাকে তাকে শ্বশুর বলতে পারবো না। আমার শ্বশুর হতে হলে অ্যাটলিস্ট আমার অবস্থানের কাছাকাছি তো আসা লাগবে। প্রিন্সের কথা শুনে হয়তো ওদিকে সিকান্দার মির্জার মুখের অবস্থা থমথমে হয়ে গেছে। এদিকে প্রিন্স বলছে, শুনুন, এখন রানার কাছ থেকে নিশ্চয়ই মেয়েকে বিক্রি করার দাম পেয়ে গেছেন। আপনি যেমন টাকা পেলে খুশি, আর আমিও তেমন আমার কাজে কেউ বাধা না দিলে খুশি থাকি। তবে কেউ বাধা দিতে আসলে তাকে নিঃস্ব করতে দুবার ভাবি না, এই কথাটা মনে রাখবেন। ও আরেকটি কথা, আজকে থেকে মনও আমার কাছে থাকবে। রানার সাথে এখানেই তাকে পাঠিয়ে দেবেন। এখন থেকে ওর সব বিষয় আমি দেখব। আপনি লিখিতভাবে তার সম্পূর্ণ দায়িত্ব বলেন আর অভিভাবকত্ব আমাকে দিচ্ছেন। সেই কাগজপত্র রানার সাথে পাঠানো হয়েছে, সাইন করে দেবেন। অবশ্য ফ্রিতে সাইন করতে হবে না, তার জন্য আপনি আপনার টাকা পেয়ে যাবেন, চিন্তার কারণ নেই। তাই যেন দেরি না হয়, তাড়াতাড়ি সাইন করে রানার সঙ্গে মুনকে আমার এখানে পাঠিয়ে দিন। ফোনের ওপাশে মেয়ের জামাইয়ের কথা শুনে সিকান্দার মির্জা অবাক হয়ে যায়। প্রিন্স তার জামাতা হয়ে তার সাথে এভাবে কথা বলতে পারলো, আর শেষমেশ এই ছেলের নজর কিনা এখন তার ছোট্ট মেয়েটার উপর পড়েছে। কথাটা ভেবে হতাশ হলো। তবে প্রিন্সের ক্ষমতা সম্পর্কে সে জানে, তাই ওকে রাগানো ঠিক হবে না ভেবে রানার সঙ্গে মুনকে প্রিন্সের ওখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মেহেক প্রিন্সের কথা শুনে রেগে বলল, এই, আপনি আমার বোনকে এখানে পাঠাতে বলছেন কেন? আর সব দায়িত্ব লিখিতভাবে নেবেন মানে কি? হ্যাঁ, প্রিন্স ফোন রেখে মেহেকের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে ওকে জাপটে ধরে মেহেকের ঘাড়ে মুখ গুজে ওষ্ঠ দিয়ে ছোট ছোট স্পর্শ দিয়ে ফিসফিসিয়ে বলল, সোনা, একটা কথা জানো তো, কান টানলে মাথা আসে। তোমার ক্ষেত্রে তেমনি তোমার বোন হচ্ছে কান। আর আমি ভালো করেই জানি তোমার দুর্বলতা তোমার বোন, তাই তো তোমার বোনকে আমার আন্ডারে নিয়েছি। এখন থেকে আমার বিরুদ্ধে তোমার কিছু বলা বা করার আগে 100 বার ভাবতে হবে, কারণ তোমার একটা ভুল তোমার বোনের মৃত্যুর জন্য যথেষ্ট। তাছাড়া আমার কুকুরগুলো মানুষের মাংস বেশি পছন্দ করে, এটা মাথায় রাখলে তোমার এবং তোমার বোনের মঙ্গল। কথাটা বলে মেহেকের গোলাপি ওষ্ঠে নিজের ঠোঁট ছোঁয়ায়। প্রিন্সের এমন কাণ্ডে মেহেক চমকে যায়, কিন্তু এতে প্রিন্সের সেদিকে কোনো হেলদোল নেই। সে মেহেককে ছেড়ে মুচকি এসে উপরে চলে যায়। বর্তমান। সোনা, আজকে কিন্তু আমাদের ফার্স্ট নাইট। উপস, সরি, গতকাল ছিল, যা তোমার বোকামি ও ঘুমের জন্য নষ্ট হয়েছে। কিন্তু আজকে তা হতে দিতে পারি? তুমি বলো। রাতে তৈরি থেকো। আরেকটি কথা, তোমার শাড়ি গয়না যা লাগবে শুধু একবার হুকুম করবে, সাথে সাথে তা হাজির হয়ে যাবে। তোমার যা ইচ্ছে খাবে পড়বে, কেউ কিছু বলতে আসবে না। এই বাড়িতে তুমি রানীর মতন ঘুরবে ফিরবে, হলরুম, লন, বাগান, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে,
তবে আমার অনুমতি ছাড়া কখনো বড় গেটের বাইরে যেতে পারবে না। এছাড়া কখনো মাথায় পালানোর চিন্তা আনলে তার খেসারও তোমার বোন দেবে। বিষয়টি সবসময় মাথায় রাখবে। কথাটা বলে প্রিন্স চলে যায়। মেহেক খাবার টেবিলে বসে সকালের কথাগুলো ভাবছিল। ভাবনায় এতটাই ডুবেছিল সেই সময় হঠাৎ করে প্রিন্সের মুখে এমন কথা শুনে ঘাবড়ে গেল। কিন্তু লোকটাকে কিছু বলতে না দিয়ে উপরে চলে যায়। টেবিলে সাজানো দেশি বিদেশি বিভিন্ন আইটেমের খাবার, কিন্তু আশ্চর্য মেহেকের কিছুই খেতে ইচ্ছা করছে না। কিন্তু তার ছোট বোনটা কত আনন্দ নিয়ে খাচ্ছে। তার বাচ্চাটা জানেই না ওর এবং আমার জীবনে প্রিন্স মাহমুদ নামের একজন হৃদয়হীন ব্যক্তি জুয়া খেলায় মেতেছে। মেহেক মনে মনে ভাবছে রাক্ষসপুরী থেকে কেমন করে বোনকে বাঁচাবে। আদৌ কি এখান থেকে কখনো তাদের মুক্তি মিলবে, না এখানে ধুকে ধুকে শেষ হয়ে যাবে? মেহেক তো এমন জীবন কখনো চায়নি, তাহলে তার সাথে এমন হচ্ছে কেন? তার তো কখনো টাকা পয়সা, গহনা এসবের প্রতি চাহিদা বা লোভ ছিল না। মেহেক তো ছোট থেকেই স্বপ্ন দেখেছে বোনকে নিয়ে স্বাধীনভাবে বাঁচার, কিন্তু তা কখনো পায়নি। এতদিন বাবার হাতে বন্দি জীবন কাটিয়েছে, আর এখন স্বামী নামের হিংস্র মানবের। তার ভাগ্যটা এমন কেন? মেয়েদের সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে বাবা ও স্বামী, আর তার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এদের দিয়ে। বাবা নামের মানুষটার কাছে সন্তানের থেকে টাকা বড়, আর স্বামী নামের মানুষটার কাছে জীবনের কোনো দাম নেই। তার কাছে মানুষের জীবন তুচ্ছ। যে লোক হাসতে হাসতে মানুষ খুন করতে পারে, তার কাছে জীবন সঙ্গিনীকে খুন করা কোনো ব্যাপারই না। মেহেক তো এমন জীবনের প্রত্যাশা কখনো করেনি। আচ্ছা, এর শেষ কোথায়? আদৌ এর শেষ আছে তো? আপু, ভাইয়াটা অনেক ভালো মানুষ, তাই না? আমাকে তোমার সাথে থাকতে দিয়েছে, তুমি খুশি হওনি আপু? মেহেক ভাবনাতে বিভোর হয়েছিল। হঠাৎ বোনের কথা শুনে মেহেকের ভাবনার সমাপ্তি ঘটে। মনের কথা শুনে মেহেক মনে মনে বলল, তুই এখনো অনেক ছোট, তাই তো এই লোকটির চাল বুঝতে পারছিস না। এই লোক আমার আর তোর কথা ভেবে তোকে এখানে আনেনি। তোকে এখানে এনেছে যাতে আমার মুখ বন্ধ রাখতে পারে, তোর মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে। আর তুই ভাবছিস সে কত ভালো মানুষ। এদিকে মন তার বোনকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, এই আপু, বললে না? আশ্চর্য, কি বলবো? ভাইয়াটা কত ভালো জানো? এখানে আসার পর আমাকে কতগুলো চকলেট দিয়েছে, আর বলেছে আরো দেবে। এখন থেকে যা লাগে তা শুধু একবার বলতে ভাইয়া সঙ্গে সঙ্গে তা আমার সামনে হাজির করে প্রিন্সের